আমি মরবই, আমি মরবই। এখন আবার কে আসলো? কি ব্যাপার আপনারা? কি রে, খুন করে এসে শান্তিতে ঘুমানো হচ্ছে? চল থানায়। আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার, আমি সত্যি বলছি, আমি খুন করিনি। চুপ, একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই যে খুন করেছিস তার প্রমাণ আছে। তোমরা কি দেখেছো তাই বলো। স্যার, আমরা আগুন থেকে দৌড় মেরে যাচ্ছিলাম, ঠিক সেই সময় ওই ঘর থেকে রিয়াজ বার হয়ে পালিয়ে আসছিল। ওকে জিজ্ঞেস করলাম, ও জানি না বলে পালিয়ে আসলো। এর থেকে বড় প্রমাণ কি হতে পারে? এই, ওকে নিয়ে চলো। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। তাহলে বল, ওই ঘরে কি করতে গেছিলি? ওই ঘরে, ওই ঘরে আমি মরতে গেছিলাম। তুই মরতে গিয়েছিলি না কাউকে মারতে গিয়েছিলি সেটা আদালতে প্রমাণ হবে। ওই, ওকে নিয়ে চলো। না স্যার, আমি খুন করিনি, আমি নির্দোষ। স্যার আমাকে মারি না স্যার, স্যার আমাকে মারি না, আমি নির্দোষ স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার, আমি নির্দোষ। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, তোর সাথে আর কে কে ছিল, আর কেনই বা ওখানে মার্ডার করলি? স্যার, যে ছেলেটা মার্ডার হয়েছে সেই ছেলেটা এই ছেলেটার বউকে এক সপ্তাহ আগে পালিয়ে গিয়েছে, সেই জন্য এই ছেলেটাকে মার্ডার করেছে। এবার বুঝতে পেরেছি, ওকে আজকেই কোর্টে চালান করে দেবো, সারা জীবন জেলের ঘানি টানবে। কাল থেকে আপনাকে একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন। কি কথা বাবা, বলো। আপনাকে দেখি তো ভদ্রলোক মনে হচ্ছে, তাহলে আপনি জেলে কেন, কি করেছেন? সে অনেক কথা বাবা, ওই কথা যখন মনে পড়ে আমার খুব কষ্ট হয়। কি কথা বলেন না আমাকে। জানো বাবা, আমার একটি মাত্র ছেলে ছিল, তার জন্য জমি জায়গা সব বিক্রি করে আমি তাকে বড় ডাক্তার বানিয়েছিলাম। সে বিদেশে থাকতো, আমার বাড়িতে বড় অভাব, একবেলা হাঁড়িতে ভাত জুটত না। হঠাৎ আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল, ছেলেকে ফোন করে বললাম টাকা পাঠাতে, সে টাকা পাঠালো না। সারাদিন এদিক ওদিক ছুটাছুটি করে টাকা জোগাড় করতে পারলাম না, তবুও ছুটতে ছুটতে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আমার বাড়িতে চলুন, আমার বউ প্রচন্ড অসুস্থ। যাবো তো, কিন্তু বাড়িতে গেলে 1000 টাকা ফি লাগবে, দিতে পারবে তো? ঠিক আছে ডাক্তারবাবু, আমার ছেলে টাকা পাঠালেই আপনার 1000 টাকা ফিস দিয়ে দেবো। যে ছেলে তার বাপ মায়ের খোঁজ নেয় না, সে টাকা পাঠাবে? ও টাকা পাঠাবেও না, তোমার বাড়িতে যাবও না। ডাক্তারবাবু, আমি আপনার পায়ে পড়ি, আপনি না গেলে আমার বউটা মারা যাবে, আপনি চলুন ডাক্তারবাবু। এই কথাটা আগে ভাবার দরকার ছিল, তোকে বারবার মানা করেছিলাম জমিতে বিক্রি করে ছেলে পড়াইসনি। আমার কথা তো শুনবি নি, এবার ঠেলা বস। ছেলের পিছনে খরচ করে আমি বড় ভুল করেছি ডাক্তারবাবু, দয়া করে আপনি চলুন। তুই যতই বলিস নি কেন, নগদ টাকা ছাড়া আমি যাব না। তারপর বাড়িতে এসে দেখি আমার বউটা মারা গেছে। তারপর আপনার ছেলে বাড়ি এসেছিল? না, সে আসেনি। আমি তাকে কতবার ফোন করে বলেছি, শেষবারের মতো তোর মায়ের মরণটা দেখে যা। সে উত্তরে বলেছে, আমার জরুরি মিটিং আছে, যেতে পারবো না। তাহলে তুমিই বলো বাপ,
মিটিং আগে না মায়ের মরা মুখ দেখা আগে? আপনি কাঁদেন না, শান্ত হন। তারপরে কি হয়েছিল? তারপর রাগের মা ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ, একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করিলে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরেটা কমে যাবে। তুমি একটু আরাম করো, আজকে ও বাড়িতে কাজে যেতে হবে না। না না, ভাই এসছে, ভালো মন্দ খাবার করতে হবে, না গেলে হয়। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কিনে আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? যা, সাইকেলটা বের করো গা, অত অসুবিধা হবে না। ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠোন ঝাড়তেছি, থালাগুলো পড়ে আছে, চা ডিম সিদ্ধ করিসনি, জামাইকে খেতে দিতে হবে না? হ্যাঁ মা, থালগুলো মেজে রাখা ধরেছি। কটা বাজে এখন? 8টা বেজে যাচ্ছে, এখন তুমি থালারে মাজবা, জামাই খাবে কখন? মা, ও শরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাটি মেজে দিছি। ঠিক আছে, 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকার নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। না না, তোমাকে মাজতে হবে না, আমি মাজছি। চুপ করো তো, তোমাকে পানি কাছে যেতে হবে না, এমনিতে জ্বর এসে মরছে, আবার পানি লাগবে। যাও তুমি আঁকা ধরো গা। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চ্যানেলের আজকের ভিডিওতে। কেমন লাগলো নাটকটি অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলুন শুরু করা যাক আজকের একটি রহস্যময় ঈগল মানবের স্টোরি। মানুষের মাংস কতভাবে রান্না করা যায় জানো? এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমি অবাক চোখে ছেলেটির দিকে তাকালাম। আজ ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছে। ছেলের সাথে আলাদা রুমে কথা বলতে দেওয়া হলো। এমন অবস্থায় সবাই নিজের ব্যক্তিগত মতামত ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করে থাকে। কিন্তু এরকম অদ্ভুত প্রশ্নের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ছেলেটি একটু হেসে বলল, আরে জানতে চাচ্ছি তুমি বিভিন্নভাবে মাংস রান্না করতে পারো কিনা? তাহলে মাংসের বিভিন্ন স্বাদ পেয়ে তৃপ্তি করে খেতে পারবো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। বুঝলাম মাংস তার খুবই প্রিয় খাবার, আর এতটাই প্রিয় যে মাংস নিয়ে প্রশ্ন করতে গিয়ে আবল টাবল কি সব বলে ফেলছে। সে আর কিছু জানতে চাইলো না, চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রুমের বাইরে চলে গেল। ছেলেদের সাথে আমার কখনোই মেলামেশা বা কথা বলা হয়নি, কারণ আমি গার্লস স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। আজ প্রথম কোনো ছেলের সামনে একা মুখোমুখি হলাম, তাই বোকার মতো চুপ করে শুধু বসে রইলাম। কিছু বলার সুযোগ পেলাম না। আসলে আমার তেমন কিছু বলার নেই এখানে, কারণ আমার বিয়ে অনেক বছর আগে থেকে ঠিক হয়ে আছে। ছেলেটির নাম পাভেল, আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। আমার বয়স যখন 6 মাস, তখন মা সবার সাথে কথা বলে পাভেলের সাথে আমার বিয়ে ঠিক করে রাখে। আমার বয়স যখন 1 বছর, তখন হঠাৎ এক দুর্ঘটনায় বাবা মা দুজনেই মারা যায়। তারপর থেকে মামার কাছে মধ্যবিত্ত পরিবারে আমি বড় হয়েছি। মামা এখন আমার বিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পন্ন করতে চাচ্ছে। আমি সবকিছু মামার কাছ থেকেই জেনেছি। মাঝখানে পাভেলের সাথে মামার কয়েকবার দেখা হয়েছে, কিন্তু পাভেলের সাথে আজকে আমার প্রথম দেখা। সে নিজেই তার বন্ধুদেরকে সাথে নিয়ে আমাকে দেখতে এসেছে, কিন্তু পাভেল হঠাৎ রুম থেকে বের হয়ে গেল কেন? তেমন কোনো প্রশ্ন তো করলো না, আমাকে কিছু বলার সুযোগও দিল না। আমাকে কি তার পছন্দ হয়নি? আমি দরজার পাশে দাঁড়িয়ে তার কথা শুনছিলাম। পাভেলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। পাভেল মামাকে জানালো যে আজকে বিয়ে করে আমাকে নিয়ে যেতে চায়,
কারণ সে এখন একা থাকে আর ঘরে কাজের জন্য আমাকে তার প্রয়োজন। হঠাৎ বিয়ের জন্য বাসার কেউ প্রস্তুত ছিল না। মামা ফোনে পাভেলের বাবা মার সাথে কথা বলে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাভেল তার এক বন্ধুকে পাঠায় গাড়ি থেকে কিছু একটা নিয়ে আসার জন্য। আশ্চর্য, পাভেল সাথে করে বিয়ের সবকিছু নিয়ে এসেছে। আমার বউ সাজার জন্য সবকিছুই আছে, পাভেলের জন্য বরের জামাও আসে। তার মানে পাভেল বিয়ের উদ্দেশ্যে এখানে এসেছে, কিন্তু আমাকে একবারও তো না দেখে সে হঠাৎ বিয়ের জন্য চলে এলো, আসলো কেন? আর এত তাড়াহুড়া করে নিজের বাবা মাকে ছাড়াই বিয়েই বা করছে কেন? যাই হোক, বিয়েটা তো এখন আয়োজন করে হচ্ছে না। তাছাড়া পারিবারিকভাবে সবাই সবাইকে আগে থেকে চিনে। এখানে ঝামেলার কিছু নেই। এখন ভাবতে ভাবতে আমি বিয়ের জন্য তৈরি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছি। নিজেকে হঠাৎ এমন বউ সাজে দেখব তা কল্পনা করিনি। একটা অন্যরকম কিছু অনুভব করেছি। মনে হচ্ছে চোখের সামনে নিজের চেনা জীবনটা বদলে নতুন এক অজানা পরিবেশ তৈরি হচ্ছে। আমিও সেই পরিবেশে নতুন মানুষের সাথে পথ চলার জন্য প্রস্তুত হয়ে আছি। কিছু বোঝার আগেই মা বাবাকে হারিয়েছি, তাই বাবা মায়ের কোনো স্মৃতি আমার মাথায় নেই। আর মামা মামিও কখনো আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি, তাই বাবা মাকে কখনো তেমন মিস করিনি। তবুও আজ তাদের কথা খুবই মনে পড়ছে। তারা বেঁচে থাকলে হয়তো আজ মা অনেক বেশি খুশি হতো, কারণ আজ মায়ের ইচ্ছে পূরণ হচ্ছে। তার পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হচ্ছে। জীবনের দিনগুলো পার করতে করতে কবে যে বড় হয়ে গিয়েছি তা বুঝতেই পারলাম না। এখন নতুন করে একজন মানুষের সাথে নতুন করে জীবনটা সাজানোর স্বপ্নে মাথায় ঘুরছে। বাসার সবাইকে নিয়ে কাজে ডেকে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। পাভেল গাড়ি চালাচ্ছে, আমি তার পাশে বসে আছি। পিছনে তার ৩ জন বন্ধু। সবাই অনেক কথা বলছে আর হাসাহাসি করছে। আমি শুধু হাসি মুখে চুপ করে তাদের আনন্দটা দেখছি। আবার হঠাৎ নিজেকে একা একা লাগছে। মনে হচ্ছে এখানে কিছু মেয়ে থাকলে হয়তো আমিও তাদের মতো হাসি আনন্দ করতে পারতাম। হঠাৎ বিয়ে হওয়া আর পরিচিত পরিবার হওয়ার কারণে আমার সাথে কারো যাওয়া হচ্ছে না। তাছাড়া মামা মামি আর ছোট মামাতো ভাই ছাড়া আর কেউই নেই আমার সাথে যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পর পাভেলের বন্ধুরা গাড়ি থেকে নেমে বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে। পাভেল একটা বাসার সামনে গাড়ি থামালো। সে বলল, আমরা চলে এসেছি, নামো। বাড়িতে তো কেউই নেই যে বরণ করে আমাদেরকে নামাবে। এটা বলে একটু হেসে পাভেল গাড়ি থেকে নামলো। আমি গাড়ি থেকে নেমে আশেপাশে দেখছি। রাতের অন্ধকার, রাস্তার দুই পাশে আরো অনেক ঘরবাড়ি। দেখে মনে হচ্ছে মোটামুটি একটা উন্নত এলাকা। আমি ভেবেছিলাম পাভেল হয়তো অনেক মানুষের মাঝে একা ছোট কোনো ফ্ল্যাটে বাসা নিয়ে থাকে, কিন্তু এই একতলা পুরো বাড়িতেই পাভেল একা থাকে। আমি পাভেলের সাথে বাসার ভিতরে ঢুকলাম। পাভেল একটু বাইরে গেল, হয়তো তার কোনো প্রতিবেশীর কাছ থেকে কোনো দরকার। আমি একটা রুমে বসে আছি। পাভেল আমার 4 বছরের বড়, তার কোনো তুলনা হয় না। মা চলে গেলেও মনে হচ্ছে মা আমার জন্য পৃথিবীর সেরা উপহারটা রেখে গিয়েছে। কিছুক্ষণ পর একটা ব্যাগ হাতে পাভেল বাসার ভিতর ঢুকলো। ব্যাগটা রেখে আমার কাছে এসে মুচকি এসে বলল, মাংস এনেছি, রান্না করো। সারাদিন কিছুই খাইনি, খুবই খিদা লেগেছে। আমি অবাক হয়ে বললাম, সে কি, আমাদের বাসায় যে রান্না হলো আপনি খাননি? পাভেল কিছুটা ন্যাকামি সুরে বলল, বউয়ের হাতের রান্না খাবো বলে ক্ষুধাটাকে বাঁচিয়ে রেখেছি। আমি অবাক হয়ে ভাবছি, একটা মানুষ এমন হয় কিভাবে, শুধুমাত্র বউর হাতে রান্না খাবে বলে ক্ষুধার্ত অবস্থায় নিজের প্রিয় খাবার মাংস সামনে থাকতেও কেউ না খেয়ে থাকতে পারে। পাভেলের এমন পাগলামিতে অনেক বেশি ভালোবাসা খুঁজে পাচ্ছি। সারাদিন সে খায়নি, নিশ্চয়ই সে অনেক বেশি ক্ষুধা লেগেছে তার। আমি দ্রুত রান্নার জন্য প্রস্তুত হয়ে রান্নাঘরে চলে গেলাম। একটা বড় গামলাতে ব্যাগের মাংসগুলো ঢেলে দেওয়ার সাথে সাথে আমার পুরো শরীর কেঁপে উঠল। এত জোরে চিৎকার দিলাম যে মনে হচ্ছে আমার গলা ছিঁড়ে যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চার ছেলের শরীর 2 টুকরো হয়ে আছে, পড়ে আছে আমার সামনে। আমি শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছি, গলা শুকিয়ে যাচ্ছে।
আমার চিৎকার শুনে পাভেল রান্নাঘরে চলে আসলো। সে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? মানুষ তো, ভয়ঙ্কর কিছু না। পাভেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আমি মুখে কোনো কথা বলতে পারছি না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমি কখনো কল্পনাও করিনি। এটা কার সাথে আমার বিয়ে হয়েছে? মা কখনো এমন কারোর সাথে আমার বিয়ে ঠিক করবে না। কিন্তু এটাই তো সেই পাভেল, যাকে আমার মামা অনেক আগে থেকেই চিনে। তাহলে পাভেল এমন করছে কেন? কিছুই ভাবতে পারছি না। আমি ভয় শেষ হয়ে যাচ্ছি। পুরো শরীর কাঁপছে এবং শুধু পাভেলের দিকেই তাকিয়ে আছি। পাভেল বুঝতে পারলো আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি। সে আমাকে শরীর দিয়ে নিজে এসে গামলার সামনে বসে পড়লো। আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, কেটে দেওয়ার দায়িত্বটা আমার। তারপর গরুর মাংস মনে করে তুমি রান্না করবে। তাহলে তো আর ভয় লাগবে না। রান্নার কাজটা তো তোমাকেই করতে হবে। প্রতিদিন নতুন নতুন স্বাদের মাংস রান্না করবে আর আমি তৃপ্তি করে খাবো। এটা বলে এক কোপে বাচ্চাটি ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেললো। আমি চোখ বন্ধ করে সেখান থেকে এক দৌড়ে বাইরে যাওয়ার দরজার দিকে চলে গেলাম। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকা আমার পক্ষে সম্ভব না। আশেপাশের মানুষেরা নিশ্চয়ই আমার মামার বাসায় ফিরে যেতে সাহায্য করবে। দরজাটি খুলে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার, জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোথাও কোনো ঘরবাড়ি কিছুই নেই। পিছনে ঘুরে দেখি পাবেল দাঁড়িয়ে আছে, আর তার দুই হাতে ছিঁড়ে বেরিয়ে আসছে ঈগল পাখির মতো বড় বড় দুইটি ডানা। নির্জন একটা বাড়িতে আমার চোখের সামনে একদিকে দেখছি অদ্ভুত মানুষের ভয়ঙ্কর দৃশ্য, আর অন্যদিকে দেখছি অন্ধকার ভয়ঙ্কর জঙ্গল। এমন পরিস্থিতিতে কোনো মানুষই স্বাভাবিক থাকতে পারবে না। আমি এরকম পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিলাম না। ভয়ের অনুভূতি যে এতটা ভয়ঙ্কর হয় তা আমি এর আগে কখনোই অনুভব করিনি। আমার মাথার ভিতর সহ পুরো শরীরটা কাঁপছে, আর আমি শুধু ভয় চিৎকারই করছি। এখানে কে শুনবে আমার চিৎকার? পাভেল নিজেও যেন আমার চিৎকার শুনতে পাচ্ছে না। সে শুধু নিজের দিকে তাকিয়ে নিজেকে দেখছে আর অনেক আনন্দ নিয়ে হাসছে। হঠাৎ পাভেল হাসি থামিয়ে আমার দিকে তাকালো। সাথে সাথে আমি চিৎকার থামিয়ে একদম শান্ত হয়ে গেলাম আর আতঙ্কিত চোখে পাভেলের দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ, তার হাত নেই, ঈগল পাখির মতো দুইটি ডানা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে বললাম, কে আপনি? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সে বলল, তোমার স্বামীকে তুমি চিনতে পারছো না? এ দেখে আমি আমার শক্তি অর্জন করা শুরু করেছি। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর পুরো পৃথিবীতে রাজত্ব করব আমি। এটা বলে পাভেল চোখ বন্ধ করে ডানাগুলো মেলে দিল। মুহূর্তেই পাভেলের ডানাগুলো উধাও হয়ে গিয়ে আবার দুটো হাতে চলে আসলো। চোখের সামনে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। আর যা ঘটছে তা শুধু তাকে দেখা ছাড়া আর কিছুই করার নেই আমার। কিন্তু পাভেল পুরো পৃথিবীতে রাজত্ব করার কথা বললো কেন? সেই পৃথিবীর সাথে কি বা করতে চাইছে? কি মনে হয়? অবশ্যই সেটা জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।